তো কাহিনীর শুরুতে আমরা একটি রাত্রের সিন দেখতে পাই যেখানে একটি বাচ্চা যার নাম স্পাইক আর তার মা আয়লা ভাঙাচোরা একটি বাড়ির মধ্যে ঘুমিয়েছিল। হঠাৎ তাদের পেছন দিকে কোনো একজন মানুষ হামাগুড়ি দিয়ে আসছিল, কিন্তু ওয়েট, কাছে আসতে জানতে পারি যে এটি কোনো মানুষ নয়, মানবরূপী ভয়ঙ্কর দানব, যাদের দেখতে মানুষের মতো হলেও পুরো শরীর জম্বি ভাইরাসে আক্রান্ত। দানবটি ঘুমন্ত অবস্থায় স্পাইককে অ্যাটাক করতে যাবে, কিন্তু ঠিক তার আগেই তার মা মুখে একটি কাপড় জড়িয়ে দেওয়ালে ঠুকে ঠুকে দানবটিকে মেরে ফেলে। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে পুরো শহর, পুরো গ্রাম ফাঁকা হয়ে পড়ে আছে, কেউ কোথাও নেই। কিন্তু এইখানে তার মা ছেলে একা কি করছে, আর কি বা হয়েছিল এই শহরের মধ্যে যার জন্য পুরো শহরটা, পুরো এরিয়াটা একটা ধ্বংসস্তূপে বদলে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ অ্যান্ড টুডে টাইমলাইন বাংলা প্রেজেন্ট একটি সেরা হরর মুভি 28 ইয়ার্স লেটার। তো ব্যাক স্টোরি হিসেবে আমাদের দেখানো হয় যে আজ থেকে প্রায় 28 বছর আগে পুরো ব্রিটেনে রেজ নামের একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে যায়, যাতে মানুষ ধীরে ধীরে জম্বিতে বদলে গিয়েছিল। আর যাতে সেই ভাইরাস ব্রিটেন থেকে পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য পুরো দেশে লকডাউন লাগিয়ে দেওয়া হয়, যাতে কোনো ভাইরাস ইনফেক্টেড মানুষ ব্রিটেন থেকে বেরিয়ে ইউরোপের দিকে আসতে না পারে। আর যারা বেঁচে আছে তাদের সাহায্য করার জন্য না তো কোনো সরকার আসবে আর না কোনো অন্য কোনো মানুষ আসবে। এইখানে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই যেখানে রেঞ্জ ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো ফ্যামিলিটি মারা যায়, কিন্তু জিম্মি নামের একটি ছোট্ট বাচ্চা কোনো রকম বেঁচে গিয়েছিল। আর এইখান থেকে কাহিনী শিফট হয় একদম 28 বছর পর, যেখানে আমরা ব্রিটেনের একটি ছোট্ট আইল্যান্ডকে দেখতে পাই। আসলে যারা বেঁচে গিয়েছিল তারা ব্রিটেনের মূল ভূখণ্ড থেকে দূরে একটি আইল্যান্ডে বসবাস করতে শুরু করেছিল। প্রত্যেকের ফ্যামিলি আছে, তারা সেইখানে চাষবাস করে জীবিকা চালাতো। আর এই আইল্যান্ডকে রক্ষা করার জন্য কয়েকজন দারোয়ান সবসময় সমুদ্রের ধারে গেটের সামনে পাহারা দিত। এইখানে আমরা একটি লোককে দেখতে পাই যার নাম জেমস আর তার ওয়াইফের নাম আয়লা, আর তাদের একটি ছেলে আছে যার নাম স্পাইক। তো আমরা জানতে পারি যে আয়লার খুব বড় একটা বিমারি হয়েছে, আর সেই রোগের চিকিৎসা করা এই দ্বীপে সম্ভব নয়। কিন্তু যদি তারা মূল ভূখণ্ডের দিকে যায় সেখানেও বিপদ, কারণ সেইখানে সেই রেজ ভাইরাসে আক্রান্ত দানবেরা রয়েছে। তাদের ছেলে স্পাইক জানতো না যে তার মায়ের কি হয়েছে, কিন্তু সে সবসময় চাইতো যেন তার মা সুস্থ হয়ে যায়। তো একদিন জেমস তার ছেলে স্পাইককে নিয়ে সেই দ্বীপ থেকে বেরিয়ে সমুদ্রে ডুবে থাকা একটি অদ্ভুত রাস্তার ওপর দিয়ে মূল ভূখণ্ডের দিকে চলে যায়। এই রাস্তাটি জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় বেরিয়ে পড়ে। আসলে জেমস তার ছেলেকে তীর ধনুক নিয়ে দানবগুলোকে মারার ট্রেনিং দেওয়ার জন্য এইখানে নিয়ে এসেছে। আসলে স্পাইকের বাবা পুরো গ্রামের কাছে প্রমাণ করতে চায় যে স্পাইক এই গ্রামের অন্যান্য বাচ্চার থেকে সব থেকে বেশি বাহাদুর। আর এইখানে তারা এক এক করে প্রায় অনেকগুলো দানবকে আরামসে মেরে ফেলে, কারণ দানবগুলো হাঁটতে পারতো না। কিন্তু তাদের চিৎকার শুনে এইখানে আরো অনেকগুলো দানব চলে আসে, কিন্তু মজার বিষয় যে এই দানবগুলো হাঁটতে পারতো। জেমস বুঝতে পেরে যায় যে এইবার আমাদের পালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের খেল খতম। তো স্পাইককে নিয়ে দৌড়ে আবার সে জঙ্গলের মধ্যে চলে যায়, আর তাদের পেছনে শত শত দানবগুলো তাদেরকে খাওয়ার জন্য দৌড়াতে থাকে। জেমস এক এক করে তীর দিয়ে অনেকগুলো দানবকে মেরে ফেলে, কিন্তু তাদের সংখ্যা এতটাই বেশি যে বাপ ছেলে কিছুই করতে পারে না। তাই তীর নষ্ট না করে তারা আরো দৌড়ে একটি ভাঙাচোরা বাড়ির মধ্যে চলে আসে, আর কোন রকম উপরের বেসমেন্টে উঠে বেঁচে যায়। আর এইদিকে দানবগুলো তাদেরকে দেখতে না পেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। বিকেল গড়িয়ে রাত হয়, কিন্তু বাপ বেটা এখনো সেই বাড়ির মধ্যে লুকিয়ে আছে। আর এইখানে আমরা এটা জানতে পারি যে দৌড়ে আসা দানবগুলোকে আসলে আলফা নামে ডাকা হয়। তারা দেখতে পায় যে দূরে গাছের গোড়ায় একটি আলফা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়ির দিকে লক্ষ্য রাখছে। আসলে আলফা অনেক চালাক, অনেক সাহসী, তারা এত সহজে হার মানে না। এইখানে স্পাইক দেখতে পায় যে দূরে কোথাও আগুন জ্বলছে। আসলে এই মূল ভূখণ্ডের দানবেরা আগুন জ্বালাতে পারতো না, কারণ তারা মানুষ নয় অবভিয়াসলি। কিন্তু আগুন জ্বলছে দেখে স্পাইকের কিছুটা সন্দেহ হয়, তাহলে কি সত্যি এখনো কোনো মানুষ এই দ্বীপে বেঁচে আছে? তো এরপর আমরা দেখতে পাই যে গভীর রাত্রে বাপ ছেলে কোনো রকম সেই বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের ধারে চলে আসে, আবার নিজেদের সেই আইল্যান্ডে ফিরে যাওয়ার জন্য। আশেপাশে কোনো দানব নেই, এই সুযোগে তারা আবার সেই জলে ডুবে থাকা রাস্তার উপর দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর পেছনে ঘুরে তাকিয়ে দেখে যে একটি আলফা দৌড়ে দৌড়ে তাদেরকে খাওয়ার জন্য আসছিল। এইবার জেমস স্পাইককে নিয়ে দৌড়ে পালাতে যাবে, কিন্তু হঠাৎ করে তারা পড়ে যায়। ওই যে কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর তাদের শব্দ শুনে এই পাশে আইল্যান্ডের দারোয়ানগুলো জেগে যায় আর তীর দিয়ে আলফাকে মারার চেষ্টা করে, কিন্তু জাস্ট কয়েকটা তীরের আঘাত তার কিছু করতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত একটি আগুন জ্বালানো হাতিয়ার দিয়ে হামলা করার পর আলফা এইখানে মারা যায়, আর তার বাপ ছেলে একদম সুরক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের লোকেরা স্পাইকে বাহাদুর বলে মনে করত, কারণ এই বাচ্চাটি মাত্র 13 বছর বয়সে যা করে এসেছে তা এই গ্রামের কোনো মানুষেরও সাহসও হয় না। তো রাত্রেবেলা দাদুর সঙ্গে কথা বলার সময় স্পাইক বলে যে আমি কিন্তু মেরল্যান্ডে কোনো একটি
একটি জায়গায় আগুন জ্বলতে দেখেছিলাম, ব্যাপারটা কি বলতো? তার দাদু বলে হয়তো এটা কেলসনের কাজ, কিন্তু কেলসন সেটা আবার কে? তার দাদু বলে প্রায় 30 বছর আগে সে নাকি কেলসনের সঙ্গে কাজ করত, আর কেলসন একজন ডক্টর। তো পরের দিন সকালে স্পাইক সেই ডক্টরের ব্যাপারটা নিয়ে তার বাবাকে বলে যে ওইখানে একজন ডাক্তার আসে, তাহলে তুমি মাকে কোনোদিন নিয়ে যাওনি কেন? জেমস বলে যে ওই ডক্টর কেলসন একজন পাগল, একজন সাইকো মানুষ। তারা নাকি 15 বছর আগে ওই মেনল্যান্ডে গিয়েছিল আর দেখতে পায় যে ডক্টর কেলসন নদীর ধারে প্রায় শত শত মানুষের মৃতদেহকে আগুনে পোড়াচ্ছিল। আর তারপর থেকে 15টা বছর কেটে গেছে, জেমস কখনোই ভয়ে ওই ডক্টর কেলসনের সঙ্গে দেখা করতে যায়নি। এইখানে জেমস কেলসনকে পাগল ভাবলেও স্পাইক কিন্তু মনে মনে ভাবতো যে না, ডক্টর কেলসন একজন ভালো মানুষ আর তার বাবা আসলে মিথ্যে বলছে। এই কথাটা শোনার পর স্পাইকের মাথায় একটা বুদ্ধি আসে যে সে তার মাকে নিয়ে ওই মেনল্যান্ডে আবার ফিরে যাবে আর ডক্টর কেলসনের কাছে চিকিৎসা করিয়ে মাকে আবার সুস্থ করিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু স্পাইক যে এই রকম একটা মারাত্মক ফন্দি করেছে এই কথাটি সে বাড়ির কাউকে বলে না। তো সেই দিন গেটের দারোয়ানের চোখে ফাঁকি দিয়ে স্পাইক তার মা আয়লাকে সঙ্গে নিয়ে সেই রাস্তা ধরে, মানে যেই রাস্তাটি সমুদ্রে ডুবে যেত তার ওপর দিয়ে মূল ভূখণ্ডে চলে আসে। কিন্তু এইখানে এসে আয়লা বুঝতে পারে যে আরে এটা তো মেনল্যান্ড, এখানে আসা একদমই বারণ। কিন্তু তার ছেলে বলে যে এইখানে ডক্টর আছে আর ডক্টর তোমার চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে, তোমার মাথার যন্ত্রণা আর থাকবে না। তো যাই হোক, তারা দুজন গ্রামের ভেতরের দিকে আসতে থাকে আর দেখতে পায় যে পুরো গ্রাম যেন শুনশান ফাঁকা হয়ে পড়ে আছে, চারিদিকে শূন্যতা, কেউ কোথাও নেই, যেন দেখলে মনে হয় কোনো ভয়ঙ্কর অভিশাপ এই গ্রামটিকে গ্রাস করে নিয়েছে। রাত্রে বেলায় তারা দুজন একটি ভাঙাচোরা বাড়িতে আশ্রয় নেয় আর যখন তারা ঘুমিয়ে পড়েছিল তখন একটি দানব শুয়ে শুয়ে হামাগুড়ি দিতে দিতে স্পাইকের কাছে চলে এসে তার জুতোর দড়ি খেতে শুরু করে। কিন্তু তখনই তার মা দানবটিকে ধরে ঠুকে ঠুকে দেওয়ালে মেরে ফেলে আর জাস্ট কয়েক সেকেন্ড যদি দেরি হতো তাহলে স্পাইক জল জ্যালতো দানবে বদলে যেত। তো এরপর সিন শিফট হয় পরের দিন সকালে, যেখানে আমরা দেখতে পাই যে কয়েকজন সৈনিকের সঙ্গে আলফাদের খুব জবরদস্ত একটা অ্যাকশন চলছিল। এইখানে প্রায় অনেকগুলো সৈনিক মারা যায় আর 3জন আর্মি অফিসার কোন রকম বেঁচে একটি অন্ধকার গুহার ভেতরে চলে আসে। তারা বুঝতে পারে যে এই গুহার ভেতরে কিছু তো একটা রয়েছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আর ঠিক তখনই পেছন থেকে একটি আলফা এসে তাদের উপর অ্যাটাক করে দেয় আর এইখানে 2জন আর্মি অফিসার মারা যায় আর একজন সৈনিক কোন রকম প্রাণে বেঁচে পালিয়ে যায়। আর এইদিকে আমরা স্পাইক আর তার মাকে দেখতে পাই যে কিনা সরষে ফুলের বাগানের মধ্যে এসে নিজের পুরনো স্মৃতি মনে করছিল যে কিভাবে তার বাবা এইখানে তাকে ঘুরতে নিয়ে আসতো, কিন্তু পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে আর সেই খুশি আর আগের মতো নেই। এইখানে আয়লার নাক থেকে রক্ত বেরিয়ে যায় আর এই দেখে স্পাইক আরো ভয় পেয়ে যায়, কারণ সে জানতোই না যে তার মায়ের কি হয়েছে। কিন্তু হঠাৎই তার মায়ের পেছনে একটি আলফা চলে আসে আর স্পাইক তীর দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু তাদের এই আওয়াজ শুনে পেছন দিকে আরো প্রায় অনেকগুলো দানব চলে আসে। মা ছেলে দৌড়ে পালিয়ে যায় আর দৌড়তে দৌড়তে একটি ভাঙা পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে যায়। কিন্তু সেই দানবগুলো তাদের পিছু ছাড়ছিল না, কিন্তু হঠাৎই সেইখানে সেই বেঁচে যাওয়া সৈনিকটি চলে আসে আর গুলি করে প্রায় প্রত্যেকটা আলফাকে মেরে ফেলে। তো বেঁচে যাওয়া সৈনিকের নাম এরিক। তো এরিক এখানে স্পাইককে বলে যে সে নাকি একজন নেভি অফিসার, জাহাজে থাকতো, কিন্তু হঠাৎই জাহাজটি ডুবে যায় আর কিছু সৈনিক লাইফ জ্যাকেট পরে ভাসতে ভাসতে এই ব্রিটেন এর মূল ভূখণ্ডে চলে আসে। কিন্তু এইখানে অদ্ভুত দেখতে কয়েকজন দানব তাদের উপর এসে অ্যাটাক করে আর তারা জানতোই না যে এইখানে এত কিছু হয়েছে বলে। কিন্তু দুর্ভাগ্য যে তার সমস্ত সাথীরা মারা যায় আর শুধু সে একাই বেঁচে আছে। এরপর তারা একটি ভাঙাচোরা ট্রেনের মধ্যে চলে আসে আর যেখানে একটি দানব মহিলা একটি ছোট্ট বাচ্চার জন্ম দিয়ে মারা যায়। এই সিন দেখে এরিক স্পাইককে বলে যে ওই বাচ্চাটিকে মেরে ফেলতে, কারণ বাচ্চাটির মধ্যেও নাকি ওই দানবের রক্ত বইছিল, মানে তার মতে ওই বাচ্চাটির মধ্যেও নাকি ওই ভাইরাস রয়েছে। কিন্তু তখনই একটি আলফা এসে সৈনিকটিকে মেরে ফেলে আর এই দেখে তার মা ছেলে ভয়ে পালিয়ে যায়। আলফার হাতে যে ছোট্ট বাচ্চাটি ছিল তাকে নেওয়ার জন্য আলফা দৌড়ে আসছিল, কিন্তু হঠাৎই এইখানে ডক্টর কেলসন চলে আসে আর একটি ঘুমের ইনজেকশনের মতো কিছু একটা আলফার গায়ে ছুঁড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সেই দানবটি শান্ত হয়ে যায়। ইয়েস, এটাই হলো ডক্টর কেলসন, যার খোঁজে স্পাইক তার মাকে নিয়ে এইখানে এসেছে। সে তার পুরো শরীরে আয়োডিন লাগিয়ে রাখতো যাতে তার পুরো শরীর লাল দেখাতো, কারণ তাতে নাকি সেই ভাইরাস তাকে অ্যাটাক করতে পারতো না। তো যাই হোক, এরপর ডক্টর দুইজনকে নিজের এরিয়াতে নিয়ে আসে যেখানে মানুষের হাড়, মানুষের মাথার খুলি এইসব দিয়ে বড় বড় বিশাল স্তম্ভ সাজানো ছিল। ডক্টর বলে এইখানে যে তোমরা মানুষের খুলিগুলো দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাহিনী আছে। আর এত বছর ধরে মেরিল্যান্ডে কোনো মানুষ ছিল না, তাই জন্য সে
এত বছর ধরে মৃত মানুষের খুলি হাড় দিয়ে এই অদ্ভুত কাজগুলো করতো। এইখানে ডক্টর স্পাইককে একটা কথা বলে যে মেমেন্টো মরিয়া, যার মানে হলো যে মৃত্যুকে মনে রেখো, মৃত্যু একদিন আসবেই। তো সেই দিনই রাত্রে ডক্টর কেলসন আইলাকে দেখে পরীক্ষা করে জানতে পারে যে মহিলাটি ক্যান্সারে আক্রান্ত, আর ক্যান্সার তার মাথা থেকে শুরু করে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবে না। স্পাইক জানতো না যে তার মায়ের এত বড় বিমারি হয়েছে বলে, তাই সে ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে যে দেখুন না, এমন কোনো ওষুধ আছে নাকি যার মাধ্যমে আমার মাকে বাঁচানো যায়। কিন্তু ডক্টর বলে যে না, এখন কোনো ওষুধ নেই, আর সময় এখন অনেকটাই পেরিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আয়লা কখনোই চাইতো না যে ছেলের চোখের সামনে তার মৃত্যু হোক, তাই জন্য স্পাইককে ঘুম পাড়িয়ে ডক্টর কেলসনের সঙ্গে চলে যায়, আর ডক্টর কেলসন আয়লাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আগুনের চুল্লিতে ফেলে দিয়ে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দেয়। এইদিকে স্পাইক যখন ঘুম থেকে উঠে তখন জানতে পারে যে সে এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসতো তার মা এখন আর বেঁচে নেই। ডক্টর কেলসন তাকে বলে যে এইবার তুমি ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তোমার গ্রামে ফিরে যাও। তো পরের দিন সকালে কথা অনুযায়ী স্পাইক বাচ্চাটিকে নিয়ে মিডল্যান্ড থেকে রাস্তা দিয়ে আবার নিজের আইল্যান্ডে ফিরে আসে, কিন্তু একটি ঝুড়ির মধ্যে বাচ্চাটিকে ঝুলিয়ে দিয়ে তার কাছে একটি ছোট্ট চিরকুটি রেখে দিয়ে আবার পালিয়ে যায়। এরপর আমরা স্পাইকের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার বাবা জেমস সেই ছোট্ট বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে, আর এইখানে একটি ছোট্ট চিঠি দেখতে পায় যেখানে স্পাইক লিখেছিল যে তার মা আয়লা আর বেঁচে নেই, ক্যান্সারে মারা গেছে। আর হ্যাঁ, সেই ডক্টর কেলসন যাকে সবাই পাগল ভেবেছিল, সে কিন্তু আসলে পাগল নয়, একজন ভালো মনের মানুষ, যে কিনা ওই মিডল্যান্ডে এখনো ভাইরাসের মধ্যে লড়াই করে বেঁচে আছে। আর যেই বাচ্চাটি ঝুড়ির মধ্যে রয়েছে তার মধ্যে কোনো ভাইরাস নেই, আমি জানি, আর আমি তার নাম রেখেছি আয়লা। আর এইদিকে আমরা মিডল্যান্ডে স্পাইককে দেখতে পাই, যে কিনা হাতে একটি তীর ধনুক নিয়ে বসে আছে, আর দেখলে যেন মনে হয় বাচ্চাটি অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এই প্রকৃতি তার সাথ দেয়নি। কিন্তু যাই হোক, হঠাৎ করে পেছন দিকে প্রায় অনেকগুলো আলফা এসে তাকে অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই প্রায় অনেকগুলো লোক এসে হাতে ডান্ডা নিয়ে, বেসবল খেলার ব্যাট নিয়ে প্রত্যেকটা আলফাকে উত্তম মধ্যম কেলিয়ে পুরো মেরে ফেলে। তারা এমন অ্যাঙ্গেলে অ্যাকশন করেছিল যা স্পাইক আগে কখনোই দেখেনি। সেই বাচ্চাগুলো আলফাদেরকে মেরে খুব মজা নিচ্ছিল, যেন এমনটা মনে হয় কোনো ব্যাপারই নয়। এরপর আমরা দেখতে পাই যে জিমি নামের একটি লোক আসে, যার আন্ডারে সেই বাচ্চাগুলো কাজ করত। তো সে এসে স্পাইকের সঙ্গে বন্ধুত্ব করে। জিমি নামের এই লোকটি হলো সেই ছেলে যে কিনা 28 বছর আগে কোন রকম এই গ্রাম থেকে দৌড়ে একাই বেঁচে গিয়েছিল। আর এইরকমই একটি তাগড়া সাসপেন্সের সাথে 28 ইয়ার্স লেটার এই সিনেমাটি এইখানেই দা এন্ড হয়ে যায়। বাকি গুরুলোক, যদি কাহিনী একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।